এটাই হচ্ছে ভারতের সর্ববৃহৎ সর্বোচ্চ লেক সমরিরি। বাদিক দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদ। অনেক পথ এখনো পাড়ি দিতে হবে, অনেক সীমান্ত এখনো পার হতে হবে। এখনো পর্যন্ত লাদাখের এইটাই সেরা রোড মনে হচ্ছে আমার। চিরকাল মনে রাখার মতো রাস্তা ভাই। উফো, ভেড়ার দল, সামনে পিক, সবুজ ঘাস। সমরিরির একদম শুরুটা হচ্ছে এইটা। এই আমি বসে আছি কাদের মধ্যে তাই দেখুন, এক বাঙালি বউ ঠিক একদম শাড়ি পরে এই প্যাংগংয়ের পাড়ে। লাদাখের বিভিন্ন জায়গায় এই চিত্র পাওয়া যায়। এখানে প্রচুর ভেড়া, ওরা মাঠে খাচ্ছে ঘাস আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি লাঞ্চ। খুবই ছোট একটা গ্রাম, এত উচ্চতায় প্রত্যন্ত অঞ্চলে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি এখনও রয়েছি প্যাংগং লেকের পাড়ে, আর এই প্যাংগং থেকে আজকে আমরা চলে যাব সমরিরি লেক। আমাদের গাড়ি টাড়ি সব রেডি হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়ে চলে যায় সমরিরি। গাড়ি হচ্ছে না স্টার্ট, এত উচ্চতায় ঠেলে নিয়েও গাড়ি স্টার্ট করতে পারছে না। আমাদের সব রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, তার সঙ্গে চিকেন স্যুপ আর তরমুজ। এখন 8টা বাজে, বাইরে এই মুহূর্তে খুব একটা ঠান্ডা নেই। যাই হোক, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাচ্ছি সমুদ্রে। একেবারে প্যাংগং লেকের সামনে আমাদের লাগেজগুলো পরপর এইভাবে সাজানো রয়েছে। প্যাংগং লেকের পাড় দিয়ে এই যে রোডটা গিয়েছে না, এই রোড অনেক দূর অবধি, প্রায় 20 কিলোমিটার অবধি গিয়েছে ভারতীয় সীমানার মধ্যে। এবার আমরা আপাতত সেদিকে এগোচ্ছি, দেখা যাক। এখান থেকে সমুদ্রের দূরত্ব মানে সঠিকভাবে আমি জানতে পারছি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাচ্ছি, তবে শুনছি ওই 160 কিলোমিটার পর্যন্ত হবে। 5 থেকে 6 ঘন্টা হয়তো সময় লাগবে। প্যাংগংয়ের এইরকম কালার ওদিক থেকেও আমি দেখিনি, পুরোপুরি নীল হয়ে গেছে এখন। একদম প্যাংগংয়ের পাশ দিয়ে এই রাস্তাটি। মন ভিলেজ হচ্ছে 8 কিলোমিটার মান। সমরিরি যাওয়ার পথে প্যাংগংয়ের এইখানে আমরা দাঁড়িয়ে গেছি, মানে না দাঁড়িয়ে আর পারা গেল না আর কি। এই জায়গা থেকে প্যাংগংয়ের অনেকটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর হচ্ছে এই জায়গায় প্যাংগংয়ের। আর জলের কালার দেখুন, বিভিন্ন রকম দেখা যাচ্ছে এখান থেকেই। প্যাংগংয়ের এই জায়গাটা এত সুন্দর যে এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন, মানে ধ্যানে বসে গেলেন আর সন্ধ্যায় উঠে পড়বেন সকালে বসে। আর অনেক কিছু দেখলাম ঘুরে। এক বাঙালি বউ ঠিক একদম শাড়ি পরে এই প্যাংগংয়ের পাড়ে, কি অনুভূতি হচ্ছে আর কেন এই সাজ? অপূর্ব অপূর্ব, মানে অতুলনীয় সৌন্দর্য। চোখে দেখে মানে ফোরানো যাবে না, এত ভালো দৃশ্য। আর বাঙালি হিসেবে তো শাড়িটা তো আমাদের একটা ড্রেস বটেই। সত্যি এইটাই ভালো লাগছে, এই একেবারে প্যাংগং পাড়ে একেবারে বাঙালি আট পৌড়ে শাড়ি পরে। এইবার একটা ঢিল মেরে দেখি কত দূর যায়। যায়নি, জলে অনেকটা দূর এখান থেকে, কাছে দেখায় কিন্তু দূর অনেকটা। এবার সামনে আরো একটা গ্রাম আসছে, মেরাক। এই গ্রাম ছাড়ানোর পরেই সম্ভবত আমরা ডান দিকে বেঁকে যাব। সামনে এটাই হচ্ছে মেরাক গ্রাম। এখানেও থাকার জায়গা, থাকার রিসর্ট রয়েছে, মেরাক ভিলেজ। প্যাংগং আজকে আমরা একেবারে চষে ফেলছি, এক মাথা থেকে আরেক মাথা। আবার একটা ভিউ পয়েন্টে এলাম, সম্ভবত এটাই লাস্ট পয়েন্ট, এই জন্যই এখানে দেখানো হচ্ছে। করিনা স্কুটার 50 টাকা একজনের লাগবে। প্যাংগংয়ের শেষ সীমানা বলা যায় ভারতের মধ্যে। এই হচ্ছে লাস্ট ভিউ প্যাংগংয়ের। প্যাংগং সোজা চলে গিয়েছে আর আমরা এখান থেকে এই সোজা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। চুশুল গ্রাম ঢোকার আগে এইরকম একটা ভ্যালি দেখছি আমরা, ওই সামনে। এই হচ্ছে চুশুল গ্রাম। জমির আলগুলো দেখুন, পাথর দিয়ে বানানো জমির আল, প্রত্যেকটা জমিকে ভাগ করা হয়েছে এইভাবে। এ হচ্ছে চেকপোস্ট চুশুল। প্যাংগং থেকে রওনা হয়ে এই চুশুলে প্রথম চেকপোস্ট আমাদের পড়লো। আসলে এটা হচ্ছে ভারত আর চীনের মানে সীমান্তবর্তী অঞ্চল, তাই নানান জায়গায় এরকম চেকপোস্ট রয়েছে। পারমিট অবশ্যই লাগবে সমুদ্রে যেতে হলেও। যাবতীয় যত কাজ সব কিন্তু আমাদের
বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ওরাই করে দিচ্ছে। আর এই রকম প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে মাঝে মধ্যে এই একটা ঘর দেখছি, আদৌ এই ঘর কি কেউ থাকে নাকি কোনো টহলদারি কিছু বোঝা যাচ্ছে না। এগুলো সব সরকারি। যেতে যেতে আমরা এখন চলে এলাম বিখ্যাত জায়গায় দাঁড়ালাম, এটা হচ্ছে রেজংলা ওয়ার মেমোরিয়াল। তবে এখানে যে প্রচুর মানুষ আসে গাড়ি দাঁড় করানো দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন আমরা এলাম এদিক থেকে, যাচ্ছি এদিকে। চুশুল সমভূমিতে প্রায় 1600 ফুট উচ্চতায় ভারত ও চীনের সীমান্তে অবস্থিত এই রেজংলা ওয়ার মেমোরিয়াল 1962 সালের ভারত চীন যুদ্ধে 13 কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির 114 জন ভারতীয় সৈনিককে সম্মান জানাতে এটি তৈরি করা হয়। 1962 সালের 18 নভেম্বর 120 জন ভারতীয় সেনা শেষ পর্যন্ত লড়াই করে চীনের প্রায় 1300 জন সৈনিককে নির্মূল করেছিলেন। ভারতীয় সেনাদের দায়িত্বে থাকা মেজর শয়তান সিংকে মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত করা হয়। এই সেই রেজংলা, 16,000 ফিট উপরে ভারত চীনের সঙ্গে যুদ্ধ। কি প্রত্যন্ত অঞ্চল ভাই! আর এখানেই আমাদের বীর সৈনিকেরা প্রতিনিয়ত চীনদের সঙ্গে যুদ্ধ করে চলেছে। বিগত বেশ কিছুদিন ধরে লাদাখ ভ্রমণ করে চলেছি, কত কিছুই দেখলাম দু চোখে। 14 রাত 15 দিনের প্যাকেজের শেষ দিকেও অনেক কিছু নতুন দেখছি। মাঝে মাঝে ক্লান্তিবোধ হলেও লাদাখের রূপে সব ভুলতে হচ্ছে। এ বাপরে কত কিয়াং এখানে! এক মিনিট ওয়াও, এই প্রথম এত কাছে। দারুণ দারুণ লাগছে। এখানে পাহাড়ের নানান রকম কালার। এই একটা ব্রাহ্মণী হাঁস। লাদাখের এই মরির বুকে জল আছে, যদিও মরুদ্যানও আছে। তো এখানে আমরা এখন দাঁড় করিয়েছে আমাদের দুপুরের খাওয়ানো, আজকে এখানেই খাওয়ানো হচ্ছে। এইসব খাবার এইখানেই দেওয়া হচ্ছে। আর এদিকে দিগন্ত বিস্তৃত জায়গা, এখানে একটু লেক মতো রয়েছে। আর এখানে ভেড়ার দল আছে, প্রচুর ভেড়া নিয়ে পশুপালক যাযাবর যারা, তারা এইখানে ভেড়া চাষ করছেন। আর এই ভেড়ার দল পাহারাদের জন্য এরকম একটা কুকুর থাকে সঙ্গে, সব সময় কুকুর এই ভেড়াটা পাহারা দেয়। আর আজকে আমাদের মেনু রয়েছে সাদা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ওদিকে রয়েছে ডিম। লাদাখ ট্যুর ভাই, লং ডিস্টেন্সে যাতায়াত হয় তো, যেখানে ফাঁকা পাই সেখানেই খেয়ে নেওয়া হয়। অন্যদিন খাবারগুলো খুব ঠান্ডা থাকে, আজকে রান্নাও ভালো হয়েছে আর ঠান্ডা হয়নি। এই যে ভেড়ার দল দেখুন, একদম কাছাকাছি চলে এসছে এরা। কত কত এই রুক্ষ ভূমিতে এই ছোট ছোট যে ঘাস জন্মেছে না, এই ঘাসগুলোই ওরা খাচ্ছে। এই যে এরা এখানে জল টল খাবে। প্রচুর পশু, এই যে ভেড়া মূলত সব। পার্বত্য অঞ্চলে এই যে পশুপালন, একে বলা হয় ট্রান্সহিউম্যান। ট্রান্সহিউম্যান মানে শীতকালে যখন পর্বতের উপরে বরফ জমে যায়, তখন এই পশুর দলবল নিয়ে একদম নিচে নেমে আসে। আবার যখন গরমকাল আসে, উপরের বরফ গলতে থাকে, নতুন ঘাস জন্মায়, তখন এই পশুর দল নিয়ে আবার এই পর্বতের উপরে উঠে যায়। একে বলা হয় ট্রান্সহিউম্যান। এই যে এদের কিন্তু বাড়ি ঘর কোথায় হয়, অনেক দূরে দূরে হয়। বালিয়ারি দেখুন, এই যে পাহাড়ের নিচে বালিয়ারি, এইটা খানিকটা রাজস্থানের মতোই লাগছে। প্রচুর হাঁস। এই যে হচ্ছে ক্রেন, এই বড়গুলো, যেটা গোল্ডেন কালার, ওই যে গোল্ডেন ডাক ওগুলো। হ্যাঁ, এইখানে অনেকগুলো পাখি একসঙ্গে। বড়টা হচ্ছে ক্রেন, কালো গলা। সামনে আসছে মাহে গ্রাম আর মাহে ব্রিজ। মাহে ব্রিজ পার করে আমরা মূল সমরিরির রাস্তাটা ধরবো। মাহে ব্রিজটি রয়েছে সিন্ধু নদের উপরে। বাদিক দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদ, আর সোজা দেখা যাচ্ছে এটা মাহে ব্রিজ। মাহে ব্রিজ পার করলেই আমরা মূল সমরিরির রাস্তাটা পেয়ে যাব। আর এইখানে দৃশ্যটাও খুব সুন্দর, সিন্ধু নদ। এখানেও চেকপোস্ট আছে, চেকপোস্ট। আর এই যে এখানকার মানুষ, এই হচ্ছে এখানকার মানুষজন। মাহে ব্রিজ, এই হচ্ছে সিন্ধু নদ।
মাহে ব্রিজ ছাড়িয়ে এলাম, আর এইবার আমি দেখছি যে লাদাখের এতক্ষণ ধরে যে ল্যান্ডস্কেপ দেখেছিলাম এখন পাল্টে গেল। এখন আমরা প্রকৃত সমুদ্রী যাওয়ার রোড ধরেছি। এর আগে অনেক রাস্তা এদিক ওদিক পার করেছি। এই রোডে এসে যে অনুভূতি হচ্ছে সেটা হচ্ছে পাশ দিয়ে একটা জলধারা আছে ঠিকই, ছোট, আর রাস্তার দুদিকে পাহাড়ের গ্যাপটা অনেক কমে গেছে, অনেক সংকীর্ণ হয়ে গেছে। মাহে ব্রিজ পার করে এই রুটে আমাদের প্রথম গ্রাম পড়বে সুমডো ভিলেজ। আচ্ছা, এই রাস্তা সোজা চলে গেছে কোথায়? সমুদ্রেরই বাঁ দিকে 47 এই দিকে, এই হচ্ছে সুমডো। আর এখানে প্রচুর ভেড়া, মাঠ ভর্তি ভেড়া। পরন্ত বিকেল, এখন সূর্য উল্টো দিকে আছে। আর এই রোড সোজা চলে গিয়েছে সমুদ্রি, 47 কিলোমিটার। অচেনা পথ, এত সুন্দর লাগছে। করজক 28। এই সামনে কিয়াগার লেক, ছোট লেক কিয়াগার লেকটি, কিন্তু একেবারে নীল জল, অসম্ভব সুন্দর লাগছে। এখন রোদ পড়েছে আর সবুজ তৃণভূমি পাহাড়ের ঢালে, আর দূরে নীল জলের লেক, আর দূরে একেবারে বরফ কাছাকাছি চলে এসছে। এই লেকটার উচ্চতা প্যাংগংয়ের থেকে বেশি, মনে হচ্ছে স্বর্গ নেমে এসছে একেবারে ধরিত্রীর বুকে। হ্যাঁ, ও হো, অসম্ভব সুন্দর এই লেকটি। মানে দূরে এই তৃণভূমির জন্য ভালো লাগছে নাকি। কিয়াগার লেকের পাড়ে এই যে ভেড়ার পাল, যারা এগুলো পালন করে ওদের বলা হয় চ্যাম্পা যাযাবরী মানুষরাই এগুলো পালন করে থাকেন এখানে, যাযাবর মানুষ। আর এই ভেড়া পালন এটাকে বলা হয় ট্রান্সহিউম্যান্স। উফো, ভেড়ার দল, সামনে পিক, সবুজ ঘাস, কোথায়। এ হচ্ছে চ্যাম্পা উপজাতিদের ট্রান্সহিউম্যান্স। দারুণ, অসম্ভব সুন্দর। ওই দূরে আমাদের গাড়ি যাচ্ছে আর দুটো, চিরকাল মনে রাখার মতো রাস্তা ভাই, কি সুন্দর জায়গা এটা। ওরে না, স্বর্গের রাস্তায় আমরা এগোচ্ছি। স্বর্গ খোঁজে না, এই হচ্ছে স্বর্গ। করজক 17। এখনো পর্যন্ত লাদাখের এইটাই সেরা রোড মনে হচ্ছে আমার কাছে লেগেছে। এই পশুপালনই এখানকার প্রধান জীবিকা মানুষের। এই বরফ জমে আছে দেখুন নিচে, এই প্রথম বরফ দেখলাম এত কাছে এই রুটে। এরা এবার রাস্তা আটকাবে। এই হচ্ছে দৃশ্য, আসল দৃশ্য। সামনের এই যে শৈলশিলাটা দেখা যাচ্ছে, এইটা ছাড়ালেই সমরিরির প্রথম দর্শন পাওয়া যাবে। সমরিরির জলের উৎস এই নদীটি। ও বর্দা, এইটা মানে এত বরফ জমেছে তো, এই জন্য সমরিরি হেভি লাগবে। আর দেখতে দেখতে আমরাও প্রায় 14,000 ফিট উপরে উঠে এসেছি। সমরিরির উচ্চতা প্রায় 15,000 ফিট, 14,836 ফিট। আবার এখানে একটা বালিয়ারি, কত বৈচিত্র্য এই রোডে। প্রথম দর্শন সমরিরি লেক। কোথায় লুকিয়ে ছিল এই হ্রদ? হ্যাঁ, ভাবা যায় কত জার্নি করে এলাম এর দর্শন করতে। এখানেও কিছু ঘর করা রয়েছে, এগুলো পর্যটকদের জন্য কিনা জানি না, তবে এগুলো সরকারি, কারা থাকবে কিনা তাও জানি না। সমুদ্রের একদম শুরুটা হচ্ছে এইটা। সমুদ্রের লেকটা কিন্তু অনেকটা চওড়া দেখছি, তবে এখানেও রঙের খেলা রয়েছে, নীল সবুজ। ওই পারে পাহাড়ে রোদ পড়েছে, কালারটা একবার দেখুন কি সুন্দর লাগছে, সাধারণ সুন্দর। প্রচুর পাখি এখানে দেখছি। হ্যাঁ, প্রচুর পাখি এখানে। আর লেকে ঢুকতেই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা এখন।
দূর থেকে দেখছি আমি মানে লেকের ভেতরে খানিকটা ল্যান্ড ঢুকে গেছে, একেবারে সরু ফালির মতো এই অংশটা। মন্ত্রমুগ্ধকর লাগছে একেবারে। এটা হচ্ছে কর্জ। মানালি 275 আর করজক 0, মানে 1/2 কিলোমিটার আছে করজক। করজক হ্যাঁ, মানালি 276 কিলোমিটার। ওয়েলকাম টু করজক। এই গ্রামে যে লোক সংখ্যা কম তা এখানে ঢুকেই বুঝতে পারছি। গাড়ির সংখ্যা কম, কোনো চাপ নেই দেখছি গ্রামে ঢুকেই। হোমস্টে রয়েছে কিছু, এইগুলো মনে হয় আমাদের। অবশেষে আমরা এসে পৌঁছালাম করজক। করজক মানে সমরেডি, তো গ্রামটার নাম হচ্ছে করজক। তো যাই হোক, লেকটা হচ্ছে এইদিকে। এখানে নামার পর দেখছি বেশ ঠান্ডা, আর এখানকার উচ্চতা তো প্রায় 15,000 ফিট। সুতরাং আস্তে আস্তেই চলাফেরা, কথাবার্তা সব কিছুই করতে হবে। আর আমার পেছনে যে কটেজ আছে, এই কটেজে আজকে আমরা থাকবো। কটেজের লোকেশনটা আমার দারুণ পছন্দ হয়েছে, কারণ এই হচ্ছে সমরেডি লেক, একদম আমাদের এই কটেজের সামনে। আর তার এদিকে এই পাহাড়ের নিচে পর পর এরকমভাবে কটেজগুলো রয়েছে, খুবই সুন্দর আমি দেখছি সমরেডিতে। এইবার আমি একটা কটেজের মধ্যে ঢুকে দেখাই কি কি আছে। ভালো তো লাগছে, ওয়াও। হ্যাঁ, বেশ বড়, কিন্তু রুমটা অনেকটা বড়। আর এই হচ্ছে বেড, বেডটাও কিন্তু যথেষ্ট বড় বেড, পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গায়। আবার এক্সট্রা ম্যাট্রেসও দিয়ে দেওয়া আছে এর মধ্যে যদি কেউ থাকে। হ্যাঁ, আর এইখান থেকে এই যে জানলার ফাঁক দিয়েও সমরেডি লেক একেবারে সামনে। এইখানে গরম জল টল সব দেওয়া আছে, প্লাগ পয়েন্ট সবই রয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। অনেক বড় রুম রয়েছে, আর নিচে এরকম কার্পেট দেওয়া রয়েছে। আর এর টয়লেট হচ্ছে এইটা। এখানে বেসিন, আয়না, কোমোড সমস্ত ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জল গরম জল সব সেন্ট্রালাইজড। এইবার এই রুম থেকে আপনি বেরোলে পেয়ে যাচ্ছেন এই ভিউ, অসাধারণ সুন্দর একদম। সামনেই বরফাবৃত পর্বতশৃঙ্গ, আর তার নিচেই নীল জলের সমরেডি লেক। তো শুয়ে পড়ি, এত সুন্দর রুম আর সামনে এমন সুন্দর দৃশ্য। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ওরাই আমাদেরকে এই ব্যবস্থাগুলো করে দিয়েছে, তো বেশ ভালো। প্রত্যেক দিন ওরা খুব সুন্দর জায়গায় রাখছে। আর খাওয়া দাওয়া তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন বাজে হচ্ছে 6:26। তো এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। 6:26 হলেও এখন কিন্তু ওই দূরের পাহাড়ে রোদ রয়েছে, এখানেও প্রচণ্ড ঠান্ডা। তো এসেই আগে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে লেপের নিচে ঢুকে গেলাম। এই সমুদ্রের অবস্থা এখন এই। আর এই যে আমাদের যে কটেজগুলো, তার ঠিক উপরে এই পর্বতের উপরে কিন্তু একেবারে সাদা বরফ রয়েছে। কিন্তু আমাদের এই যে কটেজগুলো, এর পেছনে পাহাড় রয়েছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি এখান থেকে বলে দিই। প্রথম কথা হচ্ছে, এই জায়গার উচ্চতা প্রায় 15,000 ফুট, তাই প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু উচ্চতা বেশি, তাই অবশ্যই কর্পূর বলুন, কোকা 30 বা অন্যান্য যা কিছু আছে সেগুলো নিয়ে আসবেন। আর অক্সিজেন সিলিন্ডার আমরা যাদের সঙ্গে ঘুরছি, বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, তারা আমাদের প্রত্যেক পরিবার পিছু একটা দিয়েছে। আর আপনি যদি ওদের হয়ে না আসেন তাহলে নিজে একটা নিয়ে আসবেন, অবশ্যই আনবেন। আর এখানে এটিএম নেই, তাই অবশ্যই টাকা নিয়ে আসবেন, ক্যাশ টাকা নিয়ে আসবেন। এই যে কটেজগুলো রয়েছে আমার পেছনে, হ্যাঁ, এইগুলোতে ইলেকট্রিসিটি কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত থাকে, তারপরে আর থাকবে না। তাই মোবাইল চার্জ বা অন্যান্য যা কিছু আছে সেগুলো কিন্তু এর মধ্যে করে নেবেন, তারপরে কিন্তু অটোমেটিক লাইটটা অফ হয়ে যায়। এবার মেন ব্যাপার হচ্ছে নেটওয়ার্ক। এখানে জিওর নেটওয়ার্ক একদমই নেই, কাজ করে না। এখানে রয়েছে এয়ারটেলের নেটওয়ার্ক। এয়ারটেলের নেটওয়ার্ক মোটামুটি ফুল, মাঝে মধ্যে আবার চলে যাচ্ছে এই। আর বলি, এই সমস্ত জায়গায় জল, এখানে জলের অভাব আছে, এই জন্য জল খুব কম পরিমাণে ব্যবহার করবেন। আর গরম জল ওই সকালের দিকে একবারই দেবে সম্ভবত, আর দেওয়া হয় না। তাই যা স্নান করা বা অন্য কিছু থাকলে তখন করে নিতে পারেন। এছাড়া খাওয়ার জল কিন্তু গরম জল সবসময় দেয়। আর কোনো প্রয়োজন হলে বাচ্চা কাচ্চা থাকলে ওদের বললে ওরা কিন্তু জলের ব্যবস্থা করে দেয়। এই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, বলে দিলাম। চলুন, প্রচণ্ড ঠান্ডা, আবার রুমে যাই। এই সমুদ্রের পাড়ে স্ন্যাক্সে এখন ভেটকির ফিশ ফ্রাই, কল্পনা করুন। তাই সোমরিতে এসে ফিশ ফ্রাই কেমন লাগছে? সেটা তো আমি এখন খাবো, খেয়ে তারপরে তো বলবো কেমন লাগছে।
বিরাট বড় বড় একদম গরম গরম দিয়েছে। দারুণ টেস্টি করেছে। প্রত্যেকবার আইটেম চেঞ্জ, এটা যে কীভাবে করে এরাই বাড়ে আমার মনে হয়। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা ডাইনিং টেবিলে, রাতের খাওয়া শেষে ক্লান্ত শরীর ঘুমের দেশে। গুড মর্নিং ফ্রম সমরিরি। এখন বাজে হচ্ছে সকাল 6টা 10-15 বাজে। সমরিরিতে এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড রোদ এই ভোরবেলায়। এটাই হচ্ছে ভারতের সর্ববৃহৎ হালকা লবণাক্ত জলের হ্রদ। রোদটা একদম লেকের এই পার থেকে আসছে, মানে এইটা হচ্ছে পূর্ব দিক। লেকের জল দেখুন কি স্বচ্ছ জল। এই সমরিরি লেক প্রায় 26 কিলোমিটার দীর্ঘ, এবং এর যে এই যে চওড়াটা রয়েছে না, এই চওড়াটা হচ্ছে 3 থেকে 5 কিলোমিটার। আর এর গভীরতা কিন্তু প্যাংগংয়ের থেকেও একটু বেশি, 105 মিটার, মানে 344 ফুট। আর এরাই কিন্তু প্যাংগংয়ের থেকেও অনেক উচ্চতায়। ব্যাপার হচ্ছে এই সকালবেলায় সানগ্লাস পরার কারণ কি জানেন? তাকানো যায় না সকালেও, মানে এতটা রোদের তাপ। তবে এটাও খানিকটা লবণাক্ত হ্রদ, যার জন্যে এই হ্রদেও কিন্তু খুব একটা জলজ প্রাণী, মাছ বা অন্যান্য উদ্ভিদদের সেরকম বসবাস নেই, মানে জন্মানোই কঠিন। তা হলেও এই জল এইখানকার অনেক কাজে লাগে। এটাও একটা বদ্ধ জলাশয়, একেবারে মানে এটা কোনো নদীর সঙ্গে বা কোনো জায়গার সঙ্গে মিল নেই। এই লেকের জলের উৎস 3টি হিমবাহ, কার্যোকফু, গ্যামাফু আর ফিরসেফু। এই যে 3টি হিমবাহ, এই 3টি হিমবাহ গলে যে জল আসে, সব জল কিন্তু এই সমরিরিতে আসে। তো জল সারা বছর থাকে কম বেশি, স্বচ্ছ জল, হালকা লবণাক্ত। এই পাড়ে কিছুটা এইরকম শ্যাওলা জাতীয় গাছ রয়েছে, এবারে স্বচ্ছ, এরও নানান কালার হয়। তবে এই জায়গাটা সমতল, প্রায় 15,000 ফিট উচ্চতা হওয়ার জন্য এখানে কিন্তু আপনার ধীরে ধীরে হাঁটাচলা করতে হবে। সমরিরির পাশে এই যে একটাই গ্রাম কার্যক, এখানে কিন্তু একটা মনাস্ট্রি রয়েছে, 400 বছর পুরনো। এইটা খুবই ছোট একটা গ্রাম, এত উচ্চতায় প্রত্যন্ত অঞ্চলে। আর আমরা রয়েছি এই যে সমরিরি ইন, এই যে এখানে কারেন্ট বলতে এই যে সোলার রয়েছে, সোলার প্যানেল, এর দ্বারাই যা কারেন্ট আসে। এই আমাদের ব্রেকফাস্ট রেডি, একদম গরম গরম ম্যাগি। বেশ, এটা খেয়ে নেবো সকালে, ভালোই হবে। আর এই ব্রেকফাস্ট করেই আমরা একদম বেরিয়ে যাব কেলংয়ের উদ্দেশ্যে। আজকে লং ডিস্টেন্স, প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি। আমাদের এখান থেকে দুপুরের খাবারও প্যাকড হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার গরম গরম 1 কাপ চা। এই কার্যক মানে সমরিরিতে রয়েছে জেকে ব্যাংকের এটিএম না শাখা জানি না, এখানে একটা রয়েছে কিছু। সকালবেলা এই যে ভেড়ার দল, যাযাবরী পশুপালক এখানে প্রচুর আছে। এই ভেড়া, গরু, ইয়াক এইগুলোই পালন করা হয় এখানে। যা আমি দেখলাম তাতে বুঝলাম এখানকার যে অধিবাসী রয়েছে এই কার্যকের, এদের প্রধান উপজীবিকা হচ্ছে এই পশুপালন। এই যে এখানে রয়েছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কার্যক। এখন স্কুলটা কিন্তু এইটা মানে এই ছোটো বিল্ডিং, ওই দিকটা হচ্ছে হোটেল, ওটা হোটেল। দেখি এই যে এইটুকু হচ্ছে বিল্ডিং এই স্কুলের, হয়তো 10-15 জন পড়ে। এখানে না আছে শিল্প, না আছে চাষাবাদ, ওই পশুপালনই ভরসা একমাত্র। তবে এখানে প্রচুর হোটেল এবং হোমস্টে এবং কটেজ রয়েছে, আপনারা নিজেরা এলে পেয়ে যাবেন 100%। সারচু 219। চলে এলাম আবারও লেকপাড়ে, মানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই সমরিরি থেকে, তার আগে একবার এই লেকপাড়ে এসে ঘুরে যাচ্ছি। এই আমাদের গাড়ি এখানে সব দাঁড়িয়েছে। সমরিরির স্বচ্ছ জল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারে, বেশ কয়েকটা শেডে এই জল আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আসলে সমরিরি শুরু হয়েছে, আর এই দিকে একদম এই দিকে চলে গেল 26 কিলোমিটার। জলের কালার কিন্তু ভিন্ন, মূলত নীল জল। এটা ভারতের সর্বোচ্চ হ্রদ সমরিরি লেক। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সমরিরি, এটাও ভারত চীন সীমান্তে অবস্থিত। এই সমস্ত জায়গায় এলে ভুলে যেতে হয় নিজের পদবি, ভুলে যেতে হবে নিজের পরিচয়। কংক্রিটের প্রাসাদও এর কাছে ছোট হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। এবং সেটাই আমার মনে হচ্ছে এই লেকপাড়ে এসে। আমরা এই রুটে ফিরে যাব। এই লেকপাড় যতটা আছে এপার ওপার কোথাও
কোনো ক্যাম্পিং করা যাবে না, কোনো রকম নোংরা কিন্তু এখানে ফেলা যাবে না। এই লেকটা চ্যাংথাং মালভূমিতে রয়েছে, মানে চ্যাংথাং মালভূমির অন্তর্গতই হচ্ছে এই সমরিরি লেক। এখানে এখন সবাই লেক পাড়ে গাড়ি থামিয়ে একটু আনন্দ করে নিচ্ছে, আর কি শেষ। এই একটা পাখি, এই দেখুন, এই উঠছে, এটা সিগাল সম্ভবত, আরও একটা এদিক দিয়ে আসছে। এরকম পাখি প্রচুর দেখা যায় এখানে। সমরেরিকে বিদায় জানিয়ে এরপর আমরা রওনা হয়ে যাই কেলংয়ের উদ্দেশ্যে। তাহলে আর কি, সমরেরি লেক ভিডিও মোটামুটি এখানে শেষ হয়ে গেল। এই আর কি, আসা যাওয়া দেখা এইটুকুই যাই হোক, অপেক্ষা করুন, পরবর্তীতে আর একটাই ভিডিও আসবে এই সিরিজে। এই যে ভূমিটা, এইটা পুরোপুরি এবড়ো খেবড়ো, এই উঁচু নিচু এরকমভাবে ঢেউ খেলানো বালিয়াড়ির মতো ছোট ছোট।